তাহলে আমরা ট্রান্সফর্মার সম্পর্কে পড়াচ্ছিলাম গত ক্লাসে, তাই না? ট্রান্সফর্মার ছিলে কয়েকজন ছিলে না? কে কে ছিলে? ছিলাম। সো কেউ কি আমাকে বলতে পারবা ট্রান্সফর্মার জিনিসটা কি এবং কি কাজে ব্যবহার করা হয় এবং কেন ব্যবহার করা হয়? হাই ভোল্টেজ লাইন, যখন একটা হাই ভোল্টেজ লাইন আসলো ওটাকে আমরা মানে স্টেবিলাইজ করে লো ভোল্টেজে কনভার্ট করতে হবে। এনিওয়ান? ভোল্টেজ এবং ফ্রিকোয়েন্সি কোনটিকে কানেকশন ছাড়া আমরা আমি বলছি ট্রান্সফর্মার জিনিসটা কি এবং কি কাজে ব্যবহার করে, আমার পারপাসটা বলো। কি কাজে ব্যবহার করে ট্রান্সফর্মার? ভোল্টেজ আপ ডাউন করার জন্য। কেন 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 ভোল্টেজ আপ ডাউন করবো? যখন আমরা বিদ্যুৎ স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাব, এটা লসটা কমানোর জন্য আমরা একটা মাত্রা ট্রান্সফার করতে পারি। আচ্ছা, লস, ও একটা কথা বললো যে ট্রান্সফর্মার দিয়ে আমি ট্রান্সফার করব ভোল্টেজ আপ ডাউন করে যাতে আমার লসটা কমবে। এর একটা এক্সপ্লেনেশন আমি দিয়েছিলাম যে হাই কারেন্ট দিয়ে যদি তুমি পাওয়ারকে ট্রান্সমিট করো তাহলে লাইনের লসটা বেশি হবে, কারণ লাইনের তো একটা রেজিস্ট্যান্স আছে। সো পি ইকুয়াল টু আই স্কোয়ার ইন্টু আর, পি স্কোয়ার ইকুয়াল টু আই স্কোয়ার, পি ইকুয়াল টু আই স্কোয়ার ইন্টু আর। সো আই যত বেশি থাকবে লাইনে লসটা তত বেশি হবে। সো সেই সমস্যার সমাধানের জন্য আমি বিশেষ করে পাওয়ার সিস্টেমে ট্রান্সফর্মার ব্যবহার করে থাকি। ট্রান্সফর্মারের আরও অনেক ধরনের কাজ আছে। ইম্পিডেন্স ম্যাচিংয়ের ক্ষেত্রে অনেক জায়গায় ব্যবহার করে, 1:1 রেশিও দিয়েও ব্যবহার করে, আরও অনেক ধরনের কাজ আছে। কিন্তু বেসিক্যালি পাওয়ার সিস্টেমে নর্মালি আমরা পাওয়ারটাকে লস করার জন্য এই কাজটা মানে পাওয়ারটাকে লসটাকে মিনিমাইজ করার জন্য এই কাজটা করা হয়। স্টেপ আপ এবং স্টেপ ডাউন দুই ধরনের ট্রান্সফর্মার ব্যবহার করা হয়। সাধারণত ডিস্ট্রিবিউশন সিস্টেমে স্টেপ ডাউন ট্রান্সফর্মার ব্যবহার করা হয় এবং পাওয়ার ট্রান্সমিশন যে সিস্টেমগুলো আছে স্টেপ আপ ট্রান্সফর্মার ব্যবহার করা হয়। ট্রান্সফর্মার ওয়ার্কিং প্রিন্সিপাল পড়াইতে গিয়ে আমি বলছিলাম যে এটা ফ্যারাডেস ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন নীতি অনুযায়ী কাজ করে। সো কেউ কি আমাকে বলতে পারবা ফ্যারাডেস ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন নীতিটা অ্যাকচুয়ালি কীভাবে কাজ করে তোমার কাছ থেকে? হ্যাঁ, মানে ইয়ার ভিতরে ঘূর্ণমান অংশের ভিতরে যদি কোনো পরিবাহী আমি চালনা করি বা দিই, তো ওইটার ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হবে। তোমার কি মনে হয়? তোমাদের কি মনে হয় ফ্যারাডেস ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন নীতি? কয়েলের মাধ্যমে ঘোরে। আচ্ছা, তোমার কি মনে হয়? বলো। কোনো কয়েলের এটা তো ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের নীতি না? আচ্ছা, ফ্যারাডে একটা কথা বলে গেছে, কথাটা খুবই সিম্পল একটা কথা, যে তুমি যদি একটা কন্ডাক্টরকে একটা অল্টারনেটিং ম্যাগনেটিক ফিল্ডের ভিতরে রাখো, কথাটা থাকতে হবে অল্টারনেটিং ম্যাগনেটিক ফিল্ড। অল্টারনেটিং ম্যাগনেটিক ফিল্ড না থাকলে এই কথাটা সত্য না। সো কন্ডাক্টর ইনসাইডে অল্টারনেটিং ম্যাগনেটিক ফিল্ড, এখন সেটা রোটেটিংও হতে পারে বা এদিক ওদিকও করতে, সো রোটেটও করতে পারে, আবার আপ আউট ডাউন মুভও করতে পারে। এটা যায় আসে না আমার কিছু। এখন মোটর বানানোর জন্য হয়তো আমি রোটেশন বানাইছি, সেটা আলাদা ব্যাপার। সো একটা কন্ডাক্টর থাকবে, এই কন্ডাক্টরটা কিসের ভিতরে থাকবে? ইনসাইডে অল্টারনেটিং ম্যাগনেটিক ফিল্ড। একটা অল্টারনেটিং ম্যাগনেটিক ফিল্ডের ভিতরে যদি একটা কন্ডাক্টর রাখি তাহলে ওই কন্ডাক্টরের ভিতরে একটা ভোল্টেজ তৈরি হয়। সহজ কথা, এর থেকে সহজ কথা হইতে পারে? এর থেকে সহজ মানে সে জিনিসটা এক্সপেরিমেন্ট করছে যে এখানে একটা অল্টারনেটিং ম্যাগনেটিক ফিল্ড আছে যে সবসময় অল্টারনেট করছে, নর্থ সাউথ নর্থ সাউথ নর্থ সাউথ, অথবা এদিকে ওদিকে কমছে বাড়ছে। সো এর মাঝে যদি আমি কোনো একটা মানে কন্ডাক্টর রেখে দেই, সেই কন্ডাক্টরের ভিতরে অটোমেটিকলি একটা ভোল্টেজ তৈরি হয়। সেই ভোল্টেজটার জন্য যদি আমি এখন কন্ডাক্টরটাকে শর্ট পাথ করে দিই, মানে একটা কন্ডাক্টর ছিল, এখন যদি পাথটা শর্ট করে দিই তাহলে একটা ভোল্টেজ মানে কারেন্ট ফ্লো করবে। এটাই হচ্ছে ফ্যারাডেস ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন নীতি। সেখান থেকে ট্রান্সফর্মার বানানোর জন্য সে বলছিল যে এটা কিন্তু গত ক্লাসে পড়িয়েছি, আমি ডিটেইল পড়াবো না, আমি একটু জাস্ট থ্রুলি যাব। গত ক্লাসে আমি বলাচ্ছিলাম যে আমার একটা ট্রান্সফর্মার ওয়ার্কিং প্রিন্সিপালের উপর কাজ করে, তার জন্য ট্রান্সফর্মারের দুইটা কয়েল লাগবে, একটা হচ্ছে প্রাইমারি সাইড, একটা হচ্ছে সেকেন্ডারি সাইড। এটা বেসড অন মাই ডিজাইন, আমার প্রাইমারিতে কয়েলের পেজ সংখ্যা বেশি থাকবে না সেকেন্ডারিতে বেশি থাকবে, এটা আমার ডিজাইনের উপর নির্ভর করবে। সো প্রাইমারিতে কয়েলের পেজ সংখ্যা যদি কম থাকে সেকেন্ডারির তুলনায় তাহলে এটা স্টেপ আপ, আর যদি এখানে বেশি থাকে এখানে কম থাকে তাহলে এটা স্টেপ ডাউন।
ট্রান্সফরমারের দুইটা কয়েলের মাঝে ট্রান্সফরমার অ্যাকশন হওয়ার জন্য কোর থাকতে হবে, নট নেসেসারিলি, কিন্তু কোরটা রাখি যাতে লো রিল্যাক্টেন্স পাথ দিয়ে যায়, মানে ফ্লাক্স যে যাচ্ছে যাতে কম বাধাটা পায়, এই জন্য আমি এই কোরটা দিয়েছি। এই কোরটাকে আমি কেটে কেটে রেখেছিলাম, মানে শিট আকারে রেখেছিলাম। এটা কেন রেখেছিলাম এটা পরে আলোচনা করব। সো আমি যখন প্রাইমারিতে একটা এসি সাপ্লাই যখন এই কয়েলের ভিতর দিয়ে পাস করি, তখন এই কয়েলের ভিতরে একটা অল্টারনেটিং ফিল্ড তৈরি হয়। সো কারেন্টটা যেহেতু এসি কারেন্ট, সো প্রতি মুহূর্তে সে দিক পরিবর্তন করতেছে। সো যে ফ্লাক্সটা আসবে ফাই, এই ফাইটা একবার এদিকে যাচ্ছে একবার এদিকে যাচ্ছে। সো একটা অল্টারনেটিং ফিল্ড আমি এখানে তৈরি করলাম। এই ফ্লাক্সটা কিন্তু সেকেন্ডারির ভিতর দিয়ে পাস হচ্ছে, যেহেতু সেকেন্ডারির ভিতর দিয়ে পাস হচ্ছে, সেকেন্ডারিও একটা অল্টারনেটিং ফিল্ড পাচ্ছে। সো এটা তো একটা কন্ডাক্টর, কয়েল হলেও তো এটা একটা কন্ডাক্টর। সো এই কন্ডাক্টরের ভিতরে একটা ভোল্টেজ তৈরি হবে, সোজা হিসাব। এখন এইখানে যদি সেকেন্ডারিতে কোনো লোড লাগাই, লোডের ভিতর দিয়ে কারেন্ট যাবে। এটাই হচ্ছে ট্রান্সফরমারের ওয়ার্কিং প্রিন্সিপাল। ওকে, এই জিনিসটা বোঝানোর জন্য ফ্যারাডেস ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন নীতি এখানে বলা হচ্ছিল। আরেকটা জিনিস, ট্রান্সফরমারের ক্ষেত্রে প্রাইমারিতে তুমি যদি ফেজ ডিফারেন্স এদের 180 ডিগ্রি হয় নর্মালি। সো নর্মালি যদি এখানে 0 ডিগ্রি ফেজ থাকে, তার 180 ডিগ্রি উল্টার দিকে এদিকে পাবো। সেটা দিয়ে বোঝাচ্ছিল কীরকম, যে ট্রান্সফরমারের ইনপুটে যদি কোনো তুমি এসি সাপ্লাই দাও, সেই এসি সাপ্লাইটা যদি এরকম হয়, এটা হচ্ছে ইনপুট ক্যারেক্টারিস্টিক্স। সো এদিকে আউটপুট ক্যারেক্টারিস্টিক্সটা 180 ডিগ্রি, এটা 180 ডিগ্রি ফেজ ডিফারেন্স থাকে নর্মালি ট্রান্সফরমারের ক্ষেত্রে। তুমি চাইলে এটাকে আবার ইনফেজে নিয়ে আসতেও পারো, সেক্ষেত্রে আলাদা করে আবার আরেকটা ট্রান্সফরমার ইউজ করো বা অন্য কোনো মেকানিজম ইউজ করো। এটা আউটপুট এরকম চেঞ্জ হয়ে গেলেও আমার ক্যারেক্টারিস্টিক্সের কোনো পরিবর্তন আসে না বা লোডের কোনো সমস্যা হয় না, কারণ এটা সাইন ওয়েভই থাকে, এটা স্কোয়ার ওয়েভ বা অন্য কোনো ওয়েভ আকারে আমরা পাচ্ছি না। ট্রান্সফরমারের সাথে লেন্জের লর একটা সম্পর্ক ছিল, যে ট্রান্সফরমারের যে লেন্জের লর সম্পর্ক কী ছিল, ট্রান্সফরমারের ভোল্টেজ, প্রাইমারি একটা সাপ্লাই ভোল্টেজ দিলে এই কয়েলের ভিতরে একটা ভোল্টেজ তৈরি হয়। সো এটা সাপ্লাই ভোল্টেজ, আর এটা হচ্ছে সেলফ ইনডিউসড ভোল্টেজ। এই দুইটা ভোল্টেজ একটা অপরটার অপোজিট ডিরেকশানে থাকে, যাতে এটা একটা অপরটাকে বাধা দিতে পারে, মানে যার জন্য তৈরি হবে এই ইন্ডাক্টরের ভিতরে যে ভোল্টেজটা তৈরি হবে তা হচ্ছে সাপ্লাই ভোল্টেজের জন্য। এ চেষ্টা করবে সাপ্লাই ভোল্টেজটাকে যাতে বাধা দেওয়া যায়, এটাই হচ্ছে লেন্জের ল। সো যেদিকে গেলে বাধা দেওয়া যাবে সেদিকেই যাবে। নর্মালি যদি প্রাইমারিটা এদিকে থাকে, এই সেলফ ইনডিউসড ভোল্টেজ এদিকেই হয়, তাহলে সেক্ষেত্রে কারেন্টটা লিমিট হয়ে যায়। সো আইপি প্রাইমারি কারেন্ট হয়ে যাবে ভিএস মাইনাস ইএস ভিপি মাইনাস ইপি ডিভাইডেড বাই আর, প্রাইমারি কয়েলের রেজিস্ট্যান্স। সো সাপ্লাই ভোল্টেজ মাইনাস সেলফ ইনডিউসড ভোল্টেজ ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স, এইটাই তো কারেন্টটাকে লিমিট করে। যদি এইটা লিমিট না করতে পারতো, কারেন্ট কিন্তু ডিসির মতো অ্যাবনর্মালি হাই হয়ে যেত। এই লেন্জের ল দিতে পারছিল বিধায়, এই নেচারে আসে বিধায় আমরা কারেন্টটাকে লিমিট করতে পারি। এই একটা ট্রান্সফরমার কিন্তু মানে অটো রেগুলেটেড ডিভাইস, তুমি যে পরিমাণ লোড লাগাবে ঠিক সেই পরিমাণই কারেন্টটা প্রাইমারি থেকে টানবে। এই টানার পিছনেও লেন্জের লয়ের সম্পর্ক আছে, সেটা আমরা পরবর্তীতে লোডেড কন্ডিশনের ক্ষেত্রে আলোচনা করব। ট্রান্সফরমারে আছে কি কোর আছে, উইন্ডিং আছে, ইনসুলেশন আছে, ট্যাঙ্ক আছে, মানে ব্লা জিনিস আছে। ওকে, এখন এর বেসিক দুটো জিনিস আছে, একটা হচ্ছে কোর, একটা হচ্ছে উইন্ডিং, তাই না? এই দুটো জিনিস হচ্ছে বেসিক জিনিস, আর বাকি যা থাকবে সব এদেরকে রক্ষা করার জন্য ব্যবহার করা হয়েছে। একটা ট্রান্সফরমার তো হাইলি এফিশিয়েন্ট ডিভাইস এবং অনেক দামি জিনিস। এই জিনিস যদি বারবার নষ্ট হয়ে যায়, পোল মাউন্টেড যেগুলো ট্রান্সফরমার আছে, ওইটা যদি বারবার নষ্ট হয়ে যায়, কে আসবে ওইটা সারতে? সো এটার প্রোটেকশানের প্রতি আমাদের খুব নজর থাকে। সো বাকি যে জিনিসগুলো, ইনসুলেশন আছে প্রোটেকশানের জন্য, ট্যাঙ্ক রাখা হয়েছে যাতে বৃষ্টিতে না ভেজে, আবার টার্মিনালস অ্যান্ড বুশিংস রাখা হয়েছে। টার্মিনালস এবং বুশিংস কেন রাখা হয়েছে? আজকের এই ক্লাসের পরে তোমাদের ক্লাস আছে স্যার? আচ্ছা, আমার তো একটা ক্লাস আছে। আমাদের 9তলা ল্যাবে একটা মানে রিয়েল ট্রান্সফরমার আছে, বড় একটা ট্রান্সফরমার আছে। আমি চাচ্ছি ওটা দেখাইতে এবং একটু এক্সপ্লেন করতে যে কোথায় কি আছে না আছে। হ্যাঁ, আমি এটা ঠিক জানি না কত কেপি, মানে বেশ বড় সড়ো, দেখতে হবে ওখানে, রেটিংটা দেখতে হবে। ঠিক আছে, গেলেই দেখতে হবে। দেখোনি কখনো? যাওনি 9তলাতে কখনো? আচ্ছা, দেখতে হবে আমাকে। সে এখন দেখি এই জিনিসটা কি। কোর হচ্ছে ট্রান্সফরমারের হাইলি এফিশিয়েন্ট হওয়ার জন্য অন্যতম জিনিস। যদি কোর না থাকে তাহলে ট্রান্সফরমারের নর্মালি এই হাইলি এফিশিয়েন্ট হতো না। কোরের ভিতর দিয়ে ফ্লাক্সগুলো খুব সহজেই যায়, যেমন যে তারের রেজিস্ট্যান্স কম সেই তারের ভিতর দিয়ে কারেন্টটা বেশি যায়। আর এই কোরের ভিতরে যে রেজিস্ট্যান্সের একটা নাম দিছে, ইলেকট্রিক্যাল সার্কিটে পাই হচ্ছে রেজিস্ট্যান্স, ওকে, আর ম্যাগনেটিক সার্কিটে পাই রিল্যাক্টেন্স। সো রিল্যাক্টেন্স যদি বেশি হয় তাহলে কিন্তু ওই ফ্লাক্সের পরিমাণ বাধাটা বেশি পাবে।
সো রিলাক্টেন্স কম হলে ফ্লাক্সটা খুব ভালোভাবে যাবে, সো পাওয়ারটা ভালোভাবে ট্রান্সফার হবে। সো এই কোডটা ইউজ করা হয় সেই কাজের জন্য যাতে লো রিলাক্টেন্স পাথ তৈরি করে। কোডটাকে নর্মালি আই, ই অথবা এল শেপে কাটা হয়। নর্মালি আমার শেল টাইপ ট্রান্সফর্মারের ক্ষেত্রে এটাকে সেকেন্ডারি এবং প্রাইমারি আলাদা আলাদাভাবে পেঁচানো হয়, কিন্তু বড় বড় ট্রান্সফর্মারের ক্ষেত্রে একই উইংসে একই লিম্সের উপরে পেঁচানো হয়, একই থামের উপরে দুইটা প্রাইমারি এবং সেকেন্ডারি পেঁচানো হয়, 3 ফেজ ট্রান্সফর্মার যেগুলো হয়ে থাকে। ওকে, এই কোডটাকে আমি খুব শিট আকারে কাটি, কারণ এই কোরের ভিতরে যখনই আমার ফ্লাক্স কোরের ভিতর দিয়ে যাবে, এই কোরের ভিতর দিয়ে যখন ফ্লাক্স পাস হচ্ছে তখন তার ভিতরে এক ধরনের কারেন্ট তৈরি হবে, সেটাকে বলি ইডি কারেন্ট। সেই ইডি কারেন্ট কমানোর জন্য আমার এই কোডটাকে খুব স্লাইস আকারে কাটা হয়, যাতে কারেন্ট বাড়বে কখন, হ্যাঁ এডি কারেন্ট এবং হিস্টেরিসিস লস, ইডিডিওয়াই, ইডি কারেন্ট, ইডিডিওয়াই। এই দুইটা জিনিস থাকে এই কোরের ভিতরে। হিস্টেরিসিস কী জিনিস তা একটু পরে আমি বলবো। আর ইডি কারেন্ট হচ্ছে কোরের ভিতর দিয়ে ফ্লাক্সটা ফ্লাকচুয়েট হওয়ার কারণে তার ভিতর দিয়ে এক ধরনের সার্কুলেটিং কারেন্ট, অর্থাৎ কোরের ভিতর দিয়ে এক ধরনের কারেন্ট ঘোরে। সেই কারেন্ট বেশি হবে কখন, যখন কোরটা যত মোটা থাকবে তত বেশি হবে সেই কারেন্টটা। আমি সেইটাকে রোধ করার জন্য কোরটাকে স্লাইস করে দিয়েছি, যাতে কোরের সাইজ, ইফেক্টিভ সাইজ একটু কম হলেও, কিন্তু আমি তো ইফেক্টিভ সাইজ বলতে বোঝাচ্ছি কি, এর একটা বাল্ক একটা জিনিস, এটাকে স্লাইস আকারে কাটলাম, আবার যদি জোড়ায় দিয়ে দিই তাহলে কিন্তু পুরাটাই হয়ে গেল। কিন্তু কোরের মাঝখানে অবশ্যই লেমিনেশন দেওয়া হয়, তাতে হয়তো ইফেক্টিভ এরিয়া একটু কমে, কিন্তু তাতে ইডি কারেন্ট লসটা অনেক কমে যায়, আমার সুবিধা হয়। এই জন্য এটাকে স্লাইস আকারে কাটা হয়, অক্সাইডের লেয়ার দিয়ে দেওয়া হয়। এটা কিন্তু ডিরেক্টলি অ্যাটাচ করা কোনো দিনও হবে না। কীভাবে এডি কারেন্ট লস কমানো যায় তার বৃত্তান্ত আলোচনা ট্রান্সফর্মার টেস্টিংয়ের সময় আমরা বলবো, ঠিক আছে। এখন আসি হিস্টেরিসিস নিয়ে, যে হিস্টেরিসিস লসটা কী জিনিস। তার জন্য আমার প্রিভিয়াস ব্যাকে ফেরত যেতে হবে একটা স্লাইডের। ম্যাগনেটিক্স, আচ্ছা, ট্রান্সফর্মারের যখন আমি কোরের উপরে একটা কয়েলকে পেঁচিয়েছি, সেই কয়েলের উপরে যখন আমি কয়েলের ভিতর দিয়ে যখন কারেন্ট পাস করতেছি, কয়েলের ভিতর দিয়ে অল্টারনেটিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়েছে, সেটা কোরের ভিতর দিয়ে যাচ্ছে। কোরের ভিতর দিয়ে যদি ম্যাগনেটিক ফিল্ড চলে যায় তাহলে ওই কোরটাও ম্যাগনেট হয়ে যায়, সো ইলেকট্রোম্যাগনেট তৈরি হয়। সো ওই কোরটা ইলেকট্রোম্যাগনেটের মতো বিহেভ করে। কোরটা যদি ইলেকট্রোম্যাগনেটের মতো বিহেভ করে, অ্যাকচুয়ালি আমি যদি কারেন্টটা একবার এদিকে দেই ইলেকট্রোম্যাগনেট হলো, কারেন্টটা যদি সরায়ে দেই তাহলে অবশ্যই একবার দেখলো 0 থেকে 1 বানিয়েছি কারেন্টটা, তাহলে 1 পরিমাণ হয়তো ইলেকট্রোম্যাগনেট পেয়েছি। 0 বানালে তো আমার 1টা চলে যাওয়ার কথা, 0 বানালে তো 1টা চলে যাওয়ার কথা, থাকবে না। মানে রেসিডুয়াল ম্যাগনেটিজম যেটা বলে, মানে রেসিডুয়াল মানে হচ্ছে মানে অবশিষ্ট অংশ। মানে আমি কোরের ভিতর দিয়ে এখন এখানে একটা কয়েল বানাইলাম। এখন এই কয়েলের ভিতর দিয়ে কারেন্ট পাস করা, এখানে একটা কোর দিয়েছি, একটা কোরের উপরে পেঁচাইছি, এটা ওকে ডান। এটার ভিতর দিয়ে আমি এখন কারেন্ট পাস করতেছি। যখনই কারেন্ট পাস করব আমি হয়তো একটা সাইকেল এঁকে নিয়ে আনি, পজিটিভ সাইকেল, প্রথম সাইকেলের জন্য, সো পজিটিভ সাইকেলের জন্য কারেন্টটা হয়তো এদিকে আসছে। সো এই কোরের ভিতরে এদিকে নর্থ, এদিকে হয়তো সাউথ ক্রিয়েট হয়ে গেছে। এখন এই পজিটিভ সাইকেলটা যখন এই পিক থেকে জিরোর কাছাকাছি আসছে, তখন তো কারেন্টটা এর ভিতর দিয়ে, এই কয়েলের ভিতর দিয়ে 0 হয়ে গেছে। কয়েলের ভিতর দিয়ে 0 হলে এটা তো ইলেকট্রোম্যাগনেট আমি বানিয়েছিলাম, এটার ম্যাগনেটাইজেশনটা 0 হয়ে যাওয়া উচিত, এর ভিতরে কোনো ম্যাগনেট না থাকা উচিত, কারণ আমি তো কারেন্ট 0 করে ফেলেছি। কারেন্ট দিলে এটা ম্যাগনেট হবে, কারেন্ট না দিলে এটা ম্যাগনেট হবে না, সোজা কথা। এখন আমি কারেন্ট ছেড়ে দেওয়ার পরেও এর ভিতরে কিছু ম্যাগনেট পাওয়া যায়, রেসিডুয়াল ম্যাগনেট পাওয়া যায়, ঠিক আছে। এই রেসিডুয়াল ম্যাগনেটটাকে দূর করার জন্য কারেন্টটাকে আবার বিপরীত দিকে চালাইতে হয়। বিপরীত দিকে চালাইলে সার্টেন একটা অ্যামাউন্টের পরে গিয়ে ওই রেসিডুয়াল ম্যাগনেটিজমটা 0 হয়। এখন নেগেটিভ সাইকেল চালাবো, নেগেটিভ সাইকেল যখন আসবে, নেগেটিভ সাইকেল দেওয়ার সঙ্গে সঙ্গেই এই নর্থ সাউথ পোলটা উল্টে যাবে না, সাথে সাথে উল্টে যাবে না, একটু সময় নেবে।
ওই যে রেসিডুয়াল ম্যাগনেটিজম ছিল ওইটাকে আগে শূন্য বানায় নেয়, তারপরে হচ্ছে আমার নেগেটিভ দিকে যায়। সেই গ্রাফটা হচ্ছে এখানে দেখানোর চেষ্টা করা হয়েছে। সো আমার একটা কাঁচা লোহা আছে, কাঁচা লোহার উপরে কয়েল পেঁচানো আছে, এখন সেই কাঁচা লোহা কী ধরনের বিহেভ করতেছে সেই জিনিসটা মোদ্দা কথা বোঝানো হচ্ছে। ওকে, সো কাঁচা লোহার এখানে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড দেওয়া হচ্ছে, অর্থাৎ ফ্লাক্স ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি বলছি, আর নাম দিচ্ছি ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি। এটা এক ধরনের ফ্লাক্সই মনে করো, এটা ফ্লাক্স থেকেই আসছে এটা। ওকে, সো একটা ম্যাগনেটিক ফিল্ড এখানে আমি দিয়েছি। সো প্রথম খেয়াল করো, প্রথম যেবার কাঁচা লোহাকে আমি ম্যাগনেটাইজেশন করছি, প্রথম যেবার, সো আমি এইচকে বাড়াচ্ছি, অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ডকে বাড়াচ্ছি। যখন বাড়াচ্ছি গ্রাফটা এরকম করে এক্সপোনেনশিয়ালি উপরে ওঠার দেখার চেষ্টা করতেছে, মানে ম্যাগনেটাইজেশন বাড়তেছে। সো যত ম্যাগনেটাইজেশন বাড়বে ম্যাগনেটিক ফিল্ড ডেন্সিটি, ফ্লাক্স ডেন্সিটি যেটা বলতেছি আমি, এই ফ্লাক্স ডেন্সিটি তত বাড়ে, মানে কোরের ভিতর দিয়ে কী পরিমাণ ফ্লাক্স যাচ্ছে সেটা দেখানোর চেষ্টা করা হচ্ছে। সো ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি এবং ফ্লাক্স ডেন্সিটি, ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি যত বাড়াবো কাঁচা লোহার ভিতর দিয়ে তত বেশি ফ্লাক্স যাবে। এইটাই তো নিয়ম হওয়া উচিত, কারণ এদিকে ফ্লাক্স বেশি হচ্ছে, কাঁচা লোহার ভিতর দিয়ে ফ্লাক্স বেশি যাচ্ছে, সোজা কথা। সো এরকম করে আমার যাবে, বাড়বে বাড়বে, একটা সময় গিয়ে এই কোরের ভিতর দিয়ে যতই ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি তুমি বাড়াও, অর্থাৎ কয়েলের ভিতর দিয়ে যতই কারেন্ট বাড়াও, এই ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি আর বাড়বে না। কেননা ওই কাঁচা লোহার ভিতরে যতগুলো ম্যাগনেটিক ডোমেইন ছিল সবগুলো ডোমেইন অ্যালাইন হয়ে গেছে। এইখানে হয়তো আমি ধরে নিই সাপোজ 100টা ডোমেইন ছিল, ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি যখন এখানে ছিল হয়তো 10টা ডোমেইন এর সঙ্গে অ্যালাইন হয়েছে, মানে তার ডিরেকশান মিলাইছে। এই ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটির সঙ্গে বা ফ্লাক্সের সঙ্গে ডিরেকশান মিলেছে, তার জন্য তো আমার ম্যাগনেটটা তৈরি হচ্ছিল। তখন 10টা হয়েছে, 20টা হয়েছে, 30টা হয়েছে, 40টা হয়েছে, এখন সে 100টা হয়ে গেছে, 100টা হয়ে গেছে। এখন তো আমার ম্যাগনেট তৈরি করার জন্য যে ডোমেইন দরকার, আর তো ডোমেইন নেই, এক্সট্রা ডোমেইন নেই, আমি কোথায় পাবো? যতই কারেন্ট দেই না কেন এর বেশি ম্যাগনেটে তৈরি করতে পারবেন, এটা লিমিটেশন আছে। ফিক্সড ম্যাগনেটিক ডোমেইনের জন্য এটা হয়ে থাকে। যে দেখলো 100টা ম্যাগনেটের, এটা যদিও 100 না, নাম্বার আমি জাস্ট বোঝাচ্ছি, যে 100টা ডোমেইন আছে, 100টা ডোমেইন যখন ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটির সঙ্গে অ্যালাইন হয়ে যায় তখন ওর পরে যতই আমি কারেন্ট বাড়াই তারপরে গিয়ে আর আমার ম্যাগনেটিক ফ্লাক্সটা বাড়ে না, মানে কোরের ভিতর দিয়ে ফ্লাক্স বাড়ে না, তখন স্যাচুরেট হয়ে যায়। তখন কার্ভটা এরকম করে আসে, এসে এই পর্যন্ত যত বাড়াবা স্যাচুরেট, একদম কনস্ট্যান্ট ম্যাগনেটিক ফিল্ড ডেন্সিটি পাওয়া যায়। এখন এই পজিশনে আসলাম, এরপরে আর আমি ধরলাম আমি আর বাড়াইনি, এরপরে পিছনের দিকে আসি। এখন কি করতেছি? রিমুভ করতেছি ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি যেটা ছিল, যা ফ্লাক্সকে আমি পিছনের দিকে নেওয়ার চেষ্টা করতেছি। আচ্ছা, আসলাম নেগেটিভ দিকে, এইখানে এসে কয়েলের ভিতরে ফ্লাক্স আমি 0 করে দিয়েছি। কিন্তু দেখো কয়েলের ভিতর দিয়ে ফ্লাক্স 0 করে দিলেও আমার যে কাঁচা লোহা ছিল সেই কাঁচা লোহার ভিতরে ফ্লাক্স ডেন্সিটি 0 হয় নাই। এটাকে বলছি রেসিডুয়াল ম্যাগনেটিজম। অর্থাৎ কয়েলের ভিতর দিয়ে কারেন্ট 0 হয়ে গেলেও ওই সময় আমার যে কাঁচা লোহা বা ফেরো ইলেকট্রিক ম্যাটেরিয়াল, তার ভিতর ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল, সেই ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালের ভিতরে কিছু ম্যাগনেটিজম থেকেই যায়। যেমন একটা লোহাকে একটা চুম্বকের সাথে একটু ঘষে ছেড়ে দাও, কিছু সময় হলেও ও চুম্বকত্ব সে ধরে রাখে। এটা তার মেমোরি ইফেক্টের জন্য হয়ে থাকে। ওকে, সো ধরে রাখলো। এখন এটাকে যদি আমি পিছনের দিকে বাড়াই, এটাকে তো আমার হওয়ার কথা ছিল এদিক দিয়ে এরকম আসবে, তারপরে নেগেটিভ দিকে যাবে, তা তো আর যাবে না। এখন এখানে আসছে পিছনের দিকে, যদি আমি এখন ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি বাড়াই তাহলে এটা জোর করে এটা 0 হবে। তারপরে যদি আরও বাড়াই তাহলে এই গ্রাফটা এদিক থেকে এদিকে আসবে, ওই একই ধরনের শেপ আসবে, কিন্তু শেপটা একটু শিফট হয়ে যায়। তো নেগেটিভ দিকে আসলাম, নেগেটিভ দিকে আসতে একটা ম্যাগনেটিক ডোমেইনগুলো আবারও অ্যালাইন হয়ে গেছে, উল্টা দিকে সবগুলো অ্যালাইন হয়ে গেছে। তখন যতই তুমি ফিল্ড ইন্টেন্সিটি বাড়াও এটা আর বাড়বে না, স্যাচুরেট হয়ে যাবে। ওদিকে গেলে স্যাচুরেশন, এদিকে এইটুকুর মাঝে কোনো স্যাচুরেশন নেই, এইটুকুর পরে গিয়ে স্যাচুরেশন। এরপরে গিয়ে আবার যখন ফিল্ডটাকে বাড়াবো এই পথে আর কোনো দিনও যায় না, মানে যেখান থেকে শুরু হয়েছিল ওই পথে আর কোনো দিনও আসে না। আবার পজিটিভ দিকে বাড়াইলাম, পজিটিভ সাইকেল আসলো। যখন কারেন্ট 0, রেসিডুয়াল ম্যাগনেটিজম পাওয়া যায়। সেটাকে 0 করার জন্য আবার একটা পজিটিভ, এটাকে বলে কোরেসিভ ফোর্স। তার মানে এক ধরনের হিস্টেরিসিস লুপ তৈরি হয়েছে, এইখান থেকে এই পর্যন্ত একটা ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি আমাকে ব্যবহার করতে হয়েছে না, এটাকে 0 বানানোর জন্য। তাহলে একটা কারেন্ট আমি ব্যবহার করছি না,
ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি মানে তো এক ধরনের কারেন্ট ব্যবহার করছি আমি, তার মানে এক্সট্রা একটা কারেন্ট এখানে খরচ হয়েছে এটাকে জিরো বানানোর জন্য। এই জন্য এখানে একটা কারেন্ট খরচ হয়েছে, এখানে একটা কারেন্ট খরচ হয়েছে, এই দুইটা কারেন্ট মিলে তো একটা পাওয়ার লস হয়েছে, সেটাকেই বলতেছি আমি হিস্টেসিস লস। বোঝাইতে পারলাম জিনিসটা? সো কোরেসিভ ফোর্স ব্যবহার করার জন্য যে লসটা হচ্ছে অ্যাকচুয়ালি সেটাই হিস্টেসিস লস। এই গ্রাফটাকে এটা সুন্দর করে লেখা আছে, তোমরা পয়েন্ট বাই পয়েন্ট। আমরা চাইবো যে সমস্ত কোরের ক্ষেত্রে, যে সমস্ত কোরের এই হিস্টেসিস কার্ভটা মিনিমাম হয়। দেখো এইটার কিন্তু অনেক বড়, তার মানে এখানে কোরেসিভ ফোর্সটা বেশি লাগে। কারেন্ট ম্যাগনেটিক হিস্টেসিসকে দূর করার জন্য, কারেন্ট মানে ম্যাগনেটিক ফিল্ডটাকে জিরো করার জন্য বেশি পরিমাণে কারেন্ট ব্যবহার করা হয়। এদিকে কিন্তু কম, এদিকে কিন্তু কম। এটা কি? এটা হচ্ছে সফট আয়রন। সো সফট আয়রনকে খুব দ্রুত ম্যাগনেটাইজেশন করা যায়, খুব দ্রুত ডিম্যাগনেটাইজেশন করা যায়। আর এটা হচ্ছে হার্ড আয়রন। সো আমরা সফট আয়রনই নর্মালি ব্যবহার করে থাকি। সো এই হিস্টেসিস লুপ যার যত কম হবে সেই ম্যাটেরিয়ালগুলো আমরা ইউজ করব অ্যাজ এ কোর হিসেবে। আমার ট্রান্সফরমারের ইফিসিয়েন্সি এখন মোটামুটি 98-99% পর্যন্ত। এর ইফিসিয়েন্সি যদি আরও বাড়াইতে হয়, তুমি বলতে পারো যে আমি এক ধরনের কোর ইউজ করব, যে কোরটা এখন থেকে ভালো, যার হিস্টেসিস লুপটা অনেক কম, হিস্টেসিস লুপ নেই বললেই চলে, তাহলে তার ইফিসিয়েন্সিটা একটু বাড়ানো সম্ভব। বুঝাইতে পারলাম? ওকে, আচ্ছা। এটাকে বলা হয় বিএইচ কার্ভ। বিএইচ কার্ভ ম্যাগনেটিক ফিল্ড ডেন্সিটি এবং ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি, ফ্লাক্স ডেন্সিটি এবং ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটির যে কার্ভটা, এটাকে বলা হয় বিএইচ কার্ভ। সো বিএইচ কার্ভ খুবই গুরুত্বপূর্ণ। বিএইচ কার্ভের প্রতিটা পার্ট দেখো, এই জিনিসটা যেখানে বোঝানো হচ্ছে যে ফ্লাক্স ডেন্সিটি বি, এটাকে টেসলা টি দ্বারা প্রকাশ করা হয়, আর হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি অ্যাম্পিয়ার টার্ন পার মিটার। সো ওই একই জিনিস, হিস্টেসিসটা আমি দেখাইনি এখানে, জাস্ট যখন লো তখন এইরকম করে লাফ দিয়ে উপরে উঠবে, আস্তে আস্তে বাড়বে, আস্তে আস্তে বাড়বে, আস্তে আস্তে বাড়বে, আস্তে আস্তে বাড়বে, একসময় স্যাচুরেট হয়ে যাবে। আর বাকি জিনিসগুলো দেখায়নি, জাস্ট একবারই করছি এটা আমি, জাস্ট একবারই করছি। ওকে, সো এইটাকে বলা হয় লো পার্ট, এটাকে বলে লিনিয়ার পার্ট বা মিডিয়াম ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটির জন্য, এটাকে বলে নি পার্টে 3 ভাগে ভাগ করা যায়। সো লোতে খুব দ্রুত বাড়ে, লিনিয়ারলি বাড়ে, নিতে হালকা করে বাড়ে, স্যাচুরেশনে গেলে আর বাড়েই না। সো এই ধরনের কার্ভের হিসাব আমাদের ডেটা শিট দেওয়া থাকে, যে কোন ধরনের ম্যাটেরিয়ালের এই ধরনের মানে কোন ভিন্ন ভিন্ন ম্যাটেরিয়ালের জন্য এই গ্রাফটা ভিন্ন ভিন্ন হয়ে থাকে। যেমন এটা শিট স্টিলের জন্য, এই ম্যাগনেটাইজেশন কার্ভটা শিট স্টিলের জন্য, এটা হচ্ছে কাস্ট স্টিলের জন্য, এটা হচ্ছে কাস্ট আয়রনের জন্য। সো শিট স্টিলের জন্য দেখো কত ফাস্ট, মানে শিট স্টিলটা কিন্তু আমার কাস্ট আয়রন থেকে অনেক ভালো কোর হিসেবে ইউজ করা যাবে, কারণ অল্প পরিমাণে ম্যাগনেটিক ফিল্ড, অল্প পরিমাণে কারেন্ট দিলেই তার ভিতর দিয়ে বেশি পরিমাণে ফ্লাক্স যায়। তার মানে এটা খুব হাইলি ইফিশিয়েন্ট ডিভাইস তৈরি করার জন্য খুবই ভালো। সো এই ধরনের প্রতিটা ম্যাটেরিয়ালের জন্য আমাদের ডেটা শিট আছে, এই বিএইচ কার্ভ প্রতিটা ম্যাটেরিয়ালের জন্য আছে। আমাদের যদি ম্যাটেরিয়াল সায়েন্স পড়তে হয় তখন এই জিনিসগুলো নিয়ে আলোচনা করতে হয়। যেমন যারা ট্রান্সফরমারের কোর বানায়, বিশেষ করে যারা কোর বানাচ্ছে, ওরা অবশ্যই এই মেটাল নিয়ে ওদের রিসার্চ আছে, যে কোন ধরনের মেটাল কীভাবে ইউজ করব, কোনটা ইউজ করব, এর সাথে ইকোনমিক্সও রিলেটেড আছে। যেমন যেখানে খুব বেশি মানে হাই পাওয়ারের কথা বলা হচ্ছে না, সেখানে হয়তো মানে কাস্ট আয়রন ব্যবহার করতেছে, দরকার নেই অত হাইলি ইফিশিয়েন্ট ডিভাইস। শিট স্টিলের হয়তো দাম বেশি, মানে সেটা সব কিছু রিলেটেড। একদম যে খুবই ভালো হলে সেটাই ইউজ করতে পারবো, নট নেসেসারিলি। এটার ইকোনমিক্সের একটা ইস্যু আছে। ইকোনমিক্স আমার যেটার সাথে ভায়াবল সেটাই আমি ইউজ করব। ওকে, আচ্ছা। ম্যাগনেটিক সার্কিট শুরুতে আমার পড়ানোর কথা ছিল, কিন্তু আমি ম্যাগনেটিক সার্কিট পড়াই নাই। ইলেকট্রিক্যাল সার্কিটে যেমন কারেন্ট থাকে, ম্যাগনেটিক সার্কিটে তেমন ফ্লাক্স থাকে। ফ্লাক্স কি? ফ্লাক্স হচ্ছে একটা ম্যাগনেটের যে রেখা বরাবর একটা ম্যাগনেটের লাইন থাকে, ম্যাগনেটিক ফোর্স কাজ করে যে রেখা বরাবর। তুমি কখনো ম্যাগনেটের ফ্লাক্স ইয়েগুলো দেখেছো? ম্যাগনেটিক লাইনগুলো, ফিল্ড লাইনগুলো নর্থ দিয়ে বের হয়, সাউথ দিয়ে ঢোকে, নর্থ দিয়ে বের হয়, সাউথ দিয়ে, দেখছো না? একটা লাইন বরাবর, এগুলোকে ফিল্ড লাইন বলা হয়। সো যদি একটা ম্যাগনেট রাখি, তো নর্থ থেকে সাউথ বরাবর তার কিছু ফিল্ড লাইন থাকে। ওই ফিল্ড লাইনগুলোকে যদি চিন্তা করি, একটা এরিয়ার ভিতর দিয়ে কী পরিমাণ ফিল্ড লাইন যাচ্ছে সেইটাকে মেজার করা ম্যাগনেটিক ফ্লাক্স দিয়ে। এটা একটু থিওরিটিক্যাল। হ্যাঁ,
জেনারেটরের ক্ষেত্রে অবশ্যই ফ্লাক্স আছে, জেনারেটরের ক্ষেত্রে অবশ্যই ফ্লাক্স আছে, মানে যেখানেই ম্যাগনেট থাকবে সেখানেই ম্যাগনেটের ফিল্ড লাইন থাকবে, অবশ্যই ফিল্ড লাইন আছে এরকম এরকম। এখন আমি যদি একটা সারফেসের কথা চিন্তা করি, এই সারফেসের নির্দিষ্ট একটা সারফেসের ভিতর দিয়ে পার ইউনিট এরিয়ার ভিতর দিয়ে কি পরিমাণে ফিল্ড লাইন যাচ্ছে সেটাকে বলা হয় ম্যাগনেটিক ফ্লাক্স। সে আমি বলবো ফ্লাক্স পার মিটার স্কোয়ারে, আমি সীমাবদ্ধ। তুমি যদি বলো আমি একরের ভিতরে নির্ণয় করব যে আমি শতাংশের উপরে, তুমি করতে পারো সেটা, কিন্তু এটা ইউনিট আছে, ফ্লাক্সের একটা ইউনিট আছে পার মিটারে, পার মিটার স্কোয়ার এরিয়ার ভিতর দিয়ে কী পরিমাণ ফ্লাক্স যাচ্ছে সেটা হিসাব করা হয়। তুমি চাইলে অন্য এরিয়ার ভিতরেও নিতে পারো। সো ফিল্ড লাইন, প্রতিটা মিটার স্কোয়ারের ভিতর দিয়ে কী পরিমাণ ফিল্ড লাইন পাস হচ্ছে, অর্থাৎ নর্থ থেকে সাউথ বরাবর যে কানেকশানটা হয়েছে যে লাইন দিয়ে, সেই লাইনটা যে সারফেসের ভিতর দিয়ে যাচ্ছে প্রতি ইউনিট এরিয়ার ভিতর দিয়ে, সেটাকেই ফ্লাক্স বলা হয়। শুনতে একটু থিওরিটিক্যাল মনে হলেও কিন্তু হিসাবগুলো এভাবেই করে। এই লাইনটা বা সারফেসটা আমি কিভাবে নিয়েছি তার সাথেও অনেক রিলেশন আছে। আমি লাইনটা কি কাট করে নিয়েছি, মানে সারফেসটাকে আমি কাট করে ধরার চিন্তা করতেছি নাকি ভার্টিক্যালি ধরার চিন্তা করতেছি, অনেক ইস্যু আছে, অত কিছুতে না যায়। শুধু ফ্লাক্সের ইস্যুটা হচ্ছে প্রতি একক এরিয়ার ভিতর দিয়ে কী পরিমাণ ফিল্ড লাইন যাচ্ছে সেটাকে ফ্লাক্স বলা হয়। ওকে, এখন এই ম্যাগনেটিক সার্কিট, এটা একটা ম্যাগনেটিক সার্কিট। সো ম্যাগনেটিক সার্কিটে ফ্লাক্স চলাচলের জন্য যে সম্পূর্ণ পথ, ইলেকট্রিক্যাল সার্কিটের সংজ্ঞা ছিল কি, কারেন্ট চলাচলের জন্য সম্পূর্ণ যে পথ সেটাকে বলি হচ্ছে আমি ইলেকট্রিক্যাল সার্কিট। আর ম্যাগনেটিক সার্কিট হচ্ছে ফ্লাক্স চলাচলের জন্য সম্পূর্ণ যে পথ সেটা হচ্ছে ম্যাগনেটিক সার্কিট। ইলেকট্রিক্যাল সার্কিটে আমার সার্কিটের কোনো ডিসকন্টিনিউটি থাকতে পারবে না, সার্কিটের কোনো ডিসকন্টিনিউটি মানে সার্কিট যদি ওপেন থাকে কারেন্ট আর যেতে পারবে না। কিন্তু ম্যাগনেটিক সার্কিটের ক্ষেত্রে একটা সুবিধা আছে, সার্কিট যদি ব্রেক হয় তারপরেও ফ্লাক্সগুলো যেতে পারে, তারপরেও ফ্লাক্সগুলো যেতে পারবে। ওকে, এনার্জি কনভার্সন কোর্সটা তোমরা বই পড়বা, প্রচুর বই পড়বা। হ্যাঁ, আমি একটা ভিডিও দেখাবো একটু পরে, আগে আমি এটা একটু শেষ করে নিই। পোর্টালে তোমাদের রেজিস্ট্রেশন হয়েছে? বড় সড়ো কোনো ট্রান্সফর্মার, আচ্ছা। সো উইন্ডিং থাকবে, ট্রান্সফর্মার উইন্ডিং থাকবে, লো ভোল্টেজ উইন্ডিং, হাই ভোল্টেজ, লো ভোল্টেজ উইন্ডিং এবং হাই ভোল্টেজ উইন্ডিং থাকে। এটা একটা ট্রান্সফর্মারের একটা পার্ট। সো একটা গেল কোর একটা পার্ট, তারপরে আসলে হচ্ছে আমার উইন্ডিং একটা পার্ট। সো একটা লো ভোল্টেজ উইন্ডিং, একটা হাই ভোল্টেজ উইন্ডিং। নর্মালি বড় বড় ট্রান্সফর্মারের ক্ষেত্রে লো ভোল্টেজ উইন্ডিং যেটা থাকে সেটা কোরের কাছাকাছি পেঁচানো হয়। এটা যদি কোর হয় আগে দেবে লো ভোল্টেজ উইন্ডিং, তারপরে দেবে হাই ভোল্টেজ উইন্ডিং। কেন? কারণ লো ভোল্টেজ উইন্ডিংয়ের কারেন্টের পরিমাণ বেশি থাকে, যেহেতু কারেন্টের পরিমাণ বেশি থাকে সেহেতু তারটা একটু বেশি মোটা নিতে হয়। সো যদি আমি উপরের দিকে পেঁচাই বেশি তার লাগবে, এই জন্য নিচের দিকে, এখানে কমার্শিয়াল একটা ইস্যু আছে। সো লো ভোল্টেজ উইন্ডিং সবসময় বড় বড় ট্রান্সফর্মারের ক্ষেত্রে কোরের সাথে পেঁচানো হয়, আর হাই ভোল্টেজ উইন্ডিংটা কোরের যে লো ভোল্টেজ উইন্ডিং পেঁচানো হয়ে গেলে তার উপরে পেঁচানো হয়। সবসময় একটা অন্যটার ভিতরে দিয়ে তৈরি করা হয়, তাতে ফ্লাক্সের লিকেজ ফ্লাক্সের পরিমাণ কম হয়, কারণ একটার একটার সাথে অনেক রিলেশান। এই জন্য বেশি পড়বা, বেশি করে পড়বা যাতে মাথায় থাকে, বেশি ধরে। সো একটা কয়েল এখানে পেঁচিয়েছি, একটা কয়েল এখানে পেঁচিয়েছি, এই কয়েল দিয়ে ফ্লাক্স এদিকে যাচ্ছে, কিন্তু এখান দিয়ে ফ্লাক্সই কিছু এদিকে ঘুরছে না, অবশ্যই ঘুরছে। সেগুলো কি? সেগুলো লিকেজ ফ্লাক্স। কিন্তু দুইটা কয়েলই যদি একই জায়গায় তৈরি করতে তাহলে তো আলাদা করে লিকেজ হওয়ার সম্ভাবনা ছিল না, প্রাইমারি দিয়ে যাওয়া যেত, সেকেন্ডারি দিয়েও তাই যেত। এই জন্য বড় বড় ট্রান্সফর্মারের ক্ষেত্রে হাই এফিশিয়েন্ট করার জন্য একই থামের উপরে দুইটা উইন্ডিং পেঁচানো হয়। সো লো ভোল্টেজ উইন্ডিংকে নিচে পেঁচানো হয়, হাই ভোল্টেজ উইন্ডিংকে উপরে পেঁচানো হয়। ওকে, আচ্ছা, যত বেশি বই পড়বা তত বেশি জানতে পারবা। ক্লাসে কতটুকু সময় পাবো আমি জানি না, কিন্তু তোমাকে বই পড়তে হবে, প্রচুর বই পড়তে হবে। এত তথ্য ডেলিভার করা খুবই কঠিন, আমি হয়তো অনেক কিছু মিস করে ফেলবো। আচ্ছা, উইন্ডিংয়ের উপরে কিন্তু আমার ইনসুলেশন দেওয়া থাকে, জানো তো?
এটা কিন্তু উইন্ডিং আলাদা আলাদা করে মনে হচ্ছে কপারের মতো দেখতে, কিন্তু এটা কিন্তু কপারের উপর এক ধরনের ইনসুলেশন দেওয়া থাকে। সেই ইনসুলেশনটার নাম কি? সেই ইনসুলেশনটার নাম কি? ইনসুলেশনটার নাম কি? তারের উপরে, মানে ফ্যানের কয়েল বাঁধাই করার জন্য যে তার কেন, তার উপর এক ধরনের ইনসুলেশন দেওয়া থাকে। বার্নিশ দিয়ে তো ইনসুলেশন থাকবে না। কে দেখো তো এখানে কোথাও লেখা আছে কিনা, কোথাও লেখা আছে কিনা খুঁজে বের করবা। এক ধরনের, আমি বললাম এক ধরনের ইনসুলেশন দেওয়া থাকে, সেই ইনসুলেশনটা কি আগামী ক্লাসে আমাকে বলবা যে কী ধরনের। সেটা কিন্তু আমি যদি তাতাল দিয়ে বা অন্য কোনো কিছু দিয়ে না ঘষে উঠাই ফেলি তত সময় পর্যন্ত ইনসুলেশন যাবে না। এই জন্য যদি আমি কপার ওয়্যারকে একটা অপরটার উপর পেঁচাইও, এটা কখনোই শর্ট করে ফেলে না। যাই হোক, এখন পড়াশোনার প্রতি একটু গরজ আসতেছে মনে হচ্ছে, ঠিক আছে। সো এই যে এখানে ইনসুলেশনের কথা আছে, হ্যাঁ। সো ইনসুলেশন করা হয় কেন? ট্রান্সফর্মারে যাতে কয়েলগুলো শর্ট না হয়ে যায়, কয়েলগুলো যাতে একটা কয়েলের সাথে আর একটা কয়েলের যাতে সেপারেশন থাকে। বড় বড় ট্রান্সফর্মারের ক্ষেত্রে নর্মালি কাঠের এক ধরনের পাওয়া যায়। বড় ট্রান্সফর্মারের ক্ষেত্রে আমি যদি কাঠ, যখন আমি পর্দা তুলে ফেলি না কাঠের, মিস্ত্রিরা তোলে না যখন কাছের চিলতে তৈরি হয় না, ওইটা দিয়ে ইনসুলেশন তৈরি করে এবং হাই ইনসুলেটেড জিনিস হিসেবে কাজ করে ওটা। আমি রিভেরিতে গিয়েছিলাম একবার, তখন দেখি ওরা ওইটা পেঁচাচ্ছে। কাঠের ওই জিনিস সুন্দর পাতলা টেপের মতো, ওরা ওই, হ্যাঁ টান দিলে বলতে পারে মনে হয়, হ্যাঁ। সো ওইটা পেঁচানো হয়, ইনসুলেটর হিসেবে ব্যবহার করে। সো সুপার এনামেলড কপার ওয়্যার, ওকে। সো ওটার নাম হচ্ছে সুপার এনামেলড কপার ওয়্যার। হ্যাঁ, ফ্যান বাঁধাই করলে কপারটা ইউজ করা। আর বড় বড় ট্রান্সফর্মারের ক্ষেত্রে সেটা তো থাকবেই, তারপরে আরও ইনসুলেশন ব্যবহার করা হয় যদি ইনসুলেশনের কোনো ঘাটতি থাকে। ট্রান্সফর্মারের সবথেকে বড় সত্যি হচ্ছে ইনসুলেশনের অভাব। যদি ইনসুলেশন নষ্ট হয়ে যায়, ট্রান্সফর্মারটা নষ্ট হয়ে যাবে। ট্রান্সফর্মার তো কিছু নেই, খালি কয়েল আর হচ্ছে কোর। এই কয়েলগুলো যদি শর্ট হয়ে যায় তাহলেই শেষ। কিছু অয়েল, ওই অয়েলের কথা একটু পরে আসবো। ভোল্টেজের রেশিও কমানো, এটা আমি আসবো ভোল্টেজকে কমানো বাড়ানোর জন্য। সো ভোল্টেজ যদি কমাইতে হয়, আমার প্রাইমারির তুলনায় সেকেন্ডারিতে ভোল্টেজের ট্রান্স সংখ্যা কম দিব। সো ভোল্টেজ কিসের উপর নির্ভর করবে, তার একটা ইকুয়েশন আছে। সো ই প্রপোর্শনাল টু এন। সো ট্রান্স নাম্বার যত বেশি হবে, ভোল্টেজ তত বেশি হবে। সো যদি ভোল্টেজকে আপ করতে চাই, সো প্রাইমারিতে যে পরিমাণ ট্রান্স দিব, সেকেন্ডারিতে তার থেকে বেশি দিব। যদি ভোল্টেজ ডাউন করতে চাই, প্রাইমারিতে যে পরিমাণ ট্রান্স দিব, সেকেন্ডারিতে ট্রান্স কম দিব। এটা আসবো, তাই দুই পাশেই দেয়। সো দেখা যাক, তুমি ওই জিনিসটা একটু তোমার কী প্রসেস, ওই প্রসেসটা আমাকে একটু দেখিও। আমার এটা প্রতিটা তারের উপরই দিতে হবে। যদি তারের উপর দেয়, অনেকে আবার বার্নিশ করার আগে কাপড় পেঁচাই দেয়। হ্যাঁ, এটা আলাদা জিনিস, এটা কিন্তু আলাদা। হ্যাঁ, তাই আচ্ছা আচ্ছা। মানে প্রাইমারি উইন্ডিং পেঁচানোর পরে তারপরে দাও, নাকি মানে তারের উপরে দাও, কোনটা? আচ্ছা, ঠিক আছে। মানে ও বলতেছে যেটা, যে প্রাইমারি সাইড পেঁচানো হয়ে গেছে, এখন প্যাচটা দাও। সেকেন্ডারি সাইড পেঁচানো হয়ে গেছে, এখন প্যাচটা দাও। ঠিক আছে, ওটা আলাদা ইস্যু। ওটা হচ্ছে টোটালটাকে ইনসুলেট করা, প্রাইমারি সেকেন্ডারি থেকে ইনসুলেট করা। ওখানে কখনো রিভেরিতে গেছো? তুমি রিভেরির না? তুমি রিভেরির না? আচ্ছা, রিভেরি। আচ্ছা, এরপরে আসি ট্রান্সফর্মারের টার্মিনালস এবং বুশিং। টার্মিনালস ট্রান্সফর্মারে তো ধরো এটা ট্যাঙ্ক থাকে। এখন ট্যাঙ্কে যদি কোনোভাবে শর্ট হয়ে যায়, আমি আমার কানেক্টরটা বের করার জন্য তখন কিন্তু বহুত ঝামেলা তৈরি হয়ে যাবে। সো যে কেউ ধরলে শক করতে পারে, বা পোলগুলো আমার আয়োনাইজড হয়ে যেতে পারে। সেক্ষেত্রে এই বুশিং ইউজ করা হয়, যাতে তারটাকে এর ভিতর দিয়ে বের করানো যায়। এবং বেসড অন দ্য ভোল্টেজ রেটিং এই বুশিংটা ছোটো বা বড় হতে পারে। যদি 11 কেবির হয় তাহলে এক ধরনের বুশিং ব্যবহার করবে, যদি 33 কেবি হয় এক ধরনের বুশিং ব্যবহার করে। যত ভোল্টেজ বাড়বে, বুশিংয়ের ইয়েটা তত বাড়বে। সো বুশিংয়ের মেইন কাজ হচ্ছে ট্যাঙ্ক থেকে টার্মিনালগুলোকে বের করা। বুশিংয়ের মেইন কাজ হচ্ছে ট্যাঙ্ক থেকে টার্মিনালগুলোকে বের করা। ওকে। ট্রান্সফর্মার অয়েল ব্যবহার করা হয় কেন? ট্রান্সফর্মার অয়েল ব্যবহার করা হয় ইনসুলেশনের জন্য এবং ট্রান্সফর্মারটাকে ঠান্ডা করার জন্য। সো যদি ট্রান্সফর্মারের ভিতরে অয়েল ব্যবহার করি, তাহলে অয়েলের এক ধরনের ইনসুলেটিং প্রপার্টি আছে। কোথাও যদি কোনো গ্যাপ থাকে, অবশ্যই সে জায়গায় ওই লিকুইড যাবে।
লিকুইড গিয়ে ভরে থাকবে। সো এখানে মনে করো কোনো কারণে ডিফেক্ট ছিল, এখানে আর একটা তার আছে, দুইটা তারের ডিফেক্ট ছিল, এখন এর মাঝে যদি তেল চলে যায় তাহলে ইনসুলেশনটা তো হয়ে গেল। সো দুইটা পারপাস সার্ভ করবে, একটা হচ্ছে আমার ইনসুলেশন দিবে, আরেকটা হচ্ছে কুলিংও দিবে, দুইটা কাজই করবে এই ট্রান্সফর্মার অয়েল। তবে বেশ ভালো মানের পিউরিফাইড অয়েল ব্যবহার করে এখানে। ওকে, হ্যাঁ হ্যাঁ, এখানে প্যারাফিনের কথা বলা আছে, এখানে ডিরেক্ট বলা আছে, তুমি একটু দেখো, একটু পড়ে দেখো। অয়েল কনজারভেটর। সো ট্রান্সফর্মার নর্মালি যেহেতু অনেক বেশি পাওয়ার আমরা ট্রান্সফার করতেছি, সেক্ষেত্রে হিট জেনারেশনটা অবভিয়াস হবেই, হিট জেনারেট হবে। সো হিট যখন জেনারেট হয়, যেহেতু লিকুইড সে এক্সপ্যান্ড করে, সে একটু মানে বড় হয়, আয়তনটা বাড়ে। সো যখন বাড়বে তখন যাবে কোথায়, যখন বাড়বে তখন যাবে কোথায়, এই পাইপলাইন দিয়ে এই অয়েল কনজারভেটরের ভিতরে যায়। ওকে, এখানে আরেকটা জিনিস লাগানো আছে বুকলস রিলে, সেটা সম্পর্কে একটু পরে আসি। সো অয়েল কনজারভেটর থাকবে, অয়েল কনজারভেটরের কাজ হচ্ছে হিট হয়ে গেলে, অয়েল এক্সপ্যান্ড হয়ে গেলে ওখানে চলে আসবে। ওকে, এটাই হচ্ছে ওর কাজ। আচ্ছা, এরপর আসো ব্রিদার। এইখানে আছে ব্রিদারটা। ওকে, ব্রিদারটা ট্রান্সফর্মার যে অয়েল ব্যবহার করি, এই অয়েলে ময়শ্চার থাকা চলবে না, ময়শ্চার মানে পানি থাকা চলবে না। যদি পানি কোনো কারণে অয়েলের ভিতরে চলে যায়, তাহলে ওই পানিটা যখন কোরে গিয়ে আঘাত করবে, কোরে যাবে, কোর তো মানে স্টিল হোক যাই হোক, তাহলে তো আয়রন আছেই। সো ফেরিক অক্সাইডের একটা করে ফেলবে, মানে ওর সাথে বিক্রিয়া করে কোরটাকে নষ্ট করে ফেলবে। সো যাতে কোনোভাবেই ট্রান্সফর্মারের ভিতরে পানি না যেতে পারে, সেটাকে আমার এনশিওর করতে হবে। এখন যদি ব্রিদার না রাখি, আমি যতই চেষ্টা করি, ভিতরে তো ভ্যাকিউম রাখতে পারবো না। ভিতরে যদি ভ্যাকিউম করে ফেলি, বাইরের চাপে এসে ওটা একদম দুমড়িয়ে মুচড়িয়ে যাবে। এই জন্য ওর ভিতরে বাতাসটাকে ঢুকতে দেওয়া হয়, কিন্তু এমনভাবে বাতাস ঢুকাবো যাতে কোনোভাবেই বাতাসের ভিতরে পানি না থাকে। পানি থাকলে অয়েলের স্ট্রেন যেটা থাকবে, যে পরিমাণ ভোল্টেজটা সহ্য করতে পারতো, সেটা নষ্ট হয়ে যাবে। আর একটা হচ্ছে কোরকে সে ক্ষয় করে ফেলবে। সো কোর এবং অয়েল নষ্ট হয়ে গেলে ট্রান্সফর্মার দ্রুত নষ্ট হয়ে যাবে। এর জন্য আমার একটা ব্রিদার ইউজ করা হয়, যে ভিতরে সিলিকা জেল দেওয়া থাকে। সো বাতাসটা যখন এই ব্রিদারের ভিতর দিয়ে টান দেয়, দেখো এখানে প্রথমে অয়েল কম ছিল, অয়েল কম ছিল, তখন বায়ু ছিল। অয়েলের লেভেল যখন বাড়বে, তখন বায়ুটা বের হবে কোথা দিয়ে? ব্রিদার দিয়ে বের হয়ে যাবে। তখন বায়ুটা ব্রিদার দিয়ে বের হয়ে যাবে। আবার যখন অয়েলের লেভেল কমবে, তখন কিন্তু এখানে ভ্যাকিউম হয়ে যাবে। যদি ব্রিদার দিয়ে বাতাস না আসে, এটা কিন্তু একদম ট্যাঙ্ক দুমড়িয়ে যাবে, সেক্ষেত্রে, কারণ এক্সট্রা প্রেশার, ভ্যাকিউম প্রেশার ক্রিয়েট করবে। সো দুমড়িয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। সো এই ব্রিদার দিয়ে তখন বাতাসটা এখানে চলে আসে, কিন্তু সেই বাতাসের ভিতরে কোনো ধরনের পানির অণু থাকে না। ওকে, এটাই হচ্ছে আমার ব্রিদারের কাজ, যে পানিটাকে শোষণ করে রাখা। এই সিলিকা জেল প্রথমে থাকে কীরকম? নীল কালারের থাকে। যত বেশি পানি শোষণ করবে, সেটা সাদা কালার হয়ে যাবে। নর্মালি আমাদের ট্রান্সফর্মারগুলোতে নিয়মিত রেঞ্জে এটা চেঞ্জ করা উচিত, নর্মালি এরা করেন না সেটা। ওই রকম লাগাইছে। কোনটা? এই যে লালগুলা একদম সিলিকা জেলের লাল, আলাদা কালার থাকে। এটা স্পেসিফিকলি আমি জানি না কেন দেওয়া হয়। আমি শুধু জানি সিলিকা জেলটা দেওয়া হয় হচ্ছে বাতাসটাকে শোষণ করার জন্য। ও যেটা বলছে আছে লাল কালারের কিছু একদম নিচে দেয়া আছে, এক্স্যাক্টলি ওই জিনিসটা। তাহলে আমি একটু পড়ে দেখি যে ওই জিনিসটা কেন লাল দেওয়া হয়। আমি এ যাবৎকালে কোনোদিন পড়ি নাই যে কেন লাল দেওয়া হয়। ঠিক আছে, বলে নাই। আচ্ছা, আমি দেখি একটু পড়াশোনা করে পারি কিনা। আচ্ছা, রেডিয়েটার্স অ্যান্ড ফ্যান। সো আমার যদি ছোটো ট্রান্সফর্মার যদি ছোটো হয়, তাহলে নর্মালি এয়ার কুলড সিস্টেম, মানে নর্মালি সে কুল হতে পারে, কোনো সমস্যা নেই। যে পরিমাণ এনার্জি রিসিভেট করতেছে, এয়ারে সেটা মিশে যাচ্ছে। কিন্তু ট্রান্সফর্মার যত বড় হয়, হিট প্রোডাকশান তত বেশি হয়। হিট প্রোডাকশান বেশি হলে ট্রান্সফর্মার নষ্ট হওয়ার পসিবিলিটি থাকে। কুলিং সিস্টেম ব্যবহার করা হয়, সেটা আমি পানি দিয়েও ঠান্ডা করতে পারি, ফ্যান দিয়েও ঠান্ডা করতে পারি, বা তেলকে সার্কুলেট করেও ঠান্ডা করতে পারি। এর মাঝে এবার গরম পড়লো না অনেক, তো হঠাৎ যাচ্ছিলাম হচ্ছে দিয়ে একটা সাব স্টেশনের পাশ দিয়ে যাচ্ছিলাম, ওরা দেখলাম পানি ছিটাচ্ছে। বললাম কী হয়েছে ভাই? ট্রান্সফর্মার গরম হয়ে গেছে, পানি মারতেছে ট্রান্সফর্মারে, বুঝছো? সো কুলিং, হ্যাঁ, সাইড দিয়ে। সো ট্রান্সফর্মারে কুলিং সিস্টেম থাকতে হবে। সো এই ফ্যানটাকে ইউজ করা হয়, দেখো এই ফিনের গায়ে এই ফ্যানটাকে ইউজ করা হচ্ছে। এই ফিনের ভিতর দিয়ে অয়েল আসে। সো ফ্যান যদি দেই, এই ফিন দিয়ে যে হিট আসছে, ওই হিটটাকে দ্রুত আমি এক্সট্রাক্ট করতে পারবো। সো এই ফ্যানটা নির্দিষ্ট টেম্পারেচারে পৌঁছালেই ফ্যানটা অন হয়ে যাবে। টেম্পারেচার নিচে চলে গেলে ফ্যানটা হয়ে যেতে পারে, অটো সিস্টেম করা থাকে। মানে ট্রান্সফর্মার গরম হয়ে গেলে ফ্যানটা চালু হয়ে যায়। ওকে, আচ্ছা, এরপর আসি এক্সপ্লোশন ভেন্ট। এটা দেখতে হচ্ছে এই রকম,
দেখুন মাথায় এরকম খাড়া করা থাকে। সো এটা হচ্ছে অয়েল কনজারভেটরে যখন তেল গিয়ে আর তেল ধরার জায়গা নেই, এরপরেও এক্সেস পরিমাণ অয়েল চলে আসতেছে, তার মানে কোনো একটা ঝামেলা হয়েছে। আমি যেভাবে ডিজাইন করেছি, ডিজাইনের অতিরিক্ত তেল এক্সপ্যান্ড করতেছে। যখন এক্সপ্যান্ড করতেছে তখন তেলটা বের হবে কোন পাড়িতে? জায়গা তো কোথাও নেই, সব তো সিল করা। অয়েল কনজারভেটর তো ওরা ভাঙতে পারতেছে না, ভাঙতে গেলে তো পুরো ট্রান্সফর্মারটা ফেটে নষ্ট হয়ে যাবে, তাই না? সেক্ষেত্রে ওই এক্সপ্লোসিভ ভেন্ট রাখা হয়, যে যদি কোনো অ্যাবনর্মাল সিচুয়েশন আসে তাহলে এক্সপ্লোসিভ ভেন্টের ওখানে একটা পর্দা দেওয়া থাকে, ওই পর্দাটা ফেটে অয়েলটা বের হয়ে যায়। প্রেশারে মানে নির্দিষ্ট প্রেশার আসলে ওই পর্দাটা ফাটে। ওকে, আচ্ছা। ট্যাপ চেঞ্জার, সো খুবই গুরুত্বপূর্ণ জিনিস, এটা খুবই একটা ঝামেলার জিনিস। এই ট্যাপ চেঞ্জার নিয়ে প্রথমে বলি, ট্যাপ চেঞ্জার সবসময় হাই ভোল্টেজ উইন্ডিংয়ে লাগানো হয়। সবসময় ট্যাপ চেঞ্জার হাই ভোল্টেজ উইন্ডিং। ট্যাপ চেঞ্জার দুই ধরনের হয়, একটা হচ্ছে অনলোড ট্যাপ চেঞ্জার আর একটা হচ্ছে নো অফলোড ট্যাপ চেঞ্জার। এখন কথা হচ্ছে এই ট্যাপ চেঞ্জার আমি চাইলে ওর উপরে বসে বসে চেঞ্জ করতে পারি, চাইলে এটা অটোমেটিকলিও রেগুলেট করতে পারি, অনেকভাবেই করা যেতে পারে। এই ট্যাপ চেঞ্জারের কাজ হচ্ছে ভোল্টেজ রেগুলেট করা। ভোল্টেজ, কারণ আমার লাইনের ভিতরে কখনো রিঅ্যাক্টিভ লোড বেড়ে যেতে পারে, কখনো রিঅ্যাক্টিভ লোড কমে যেতে পারে, এটা আমরা ভোল্টেজ রেগুলেশন নিয়ে পরে আসবো। ওকে, বললাম এই ট্যাপ চেঞ্জার দিয়ে কিন্তু শুধুমাত্র আমি ট্রান্স রেশিওটা চেঞ্জ করি, আর কিচ্ছু করি না। এর ভিতরে এমন কোনো কিছু মানে রকেট সায়েন্স নাই, জাস্ট ট্যাপটা চেঞ্জ করলে ট্রান্স রেশিওটা চেঞ্জ হয়। ওখানে কন্ট্যাক্ট পয়েন্ট আছে, যে কোথায় গিয়ে কন্ট্যাক্ট পয়েন্টটা দিবে। ওকে, আছে। এর ডিজাইনে এটা আলাদা ইস্যু, মাস্টার্স করতে পারবা, কোনো সমস্যা নেই। ওকে, মানে এত বড় একটা ইস্যু। সো এই ট্যাপ চেঞ্জার নর্মালি হাই ভোল্টেজ উইন্ডিংয়ে লাগানো হয়, লো ভোল্টেজ উইন্ডিংয়ে লাগানো হয় না। কেন? হাই ভোল্টেজ উইন্ডিং থেকে রেগুলেট করে লো ভোল্টেজ উইন্ডিংয়ের ভোল্টেজও রেগুলেট করা যায়। কারণ হচ্ছে একটু আগে বলে গেছি আমি, যে লো ভোল্টেজ উইন্ডিংটা নর্মালি কোরের ভিতরে বা কোরের ভিতরে না, মানে উপরে, একদম ডিরেক্ট কোরের উপরে পেঁচানো হয়। আর হাই ভোল্টেজ উইন্ডিং হচ্ছে সেই লো ভোল্টেজ উইন্ডিংয়ের উপরে পেঁচানো হয়, তাই না? এখন আমার কি লো ভোল্টেজ উইন্ডিংয়ে রিস্ক করা সহজ হবে না হাই ভোল্টেজ উইন্ডিংয়ে রিস্ক করা সহজ হবে? আমি যদি বাইরে থেকে রিস্ক করতে চাই, হ্যাঁ, ধরো বাইরে থেকে ট্যাপ চেঞ্জারটা চেঞ্জ করব, সেটা লো ভোল্টেজে রিস্ক করা সহজ হবে না হাই ভোল্টেজে রিস্ক করা সহজ হবে? আরে বাবা, একটা ইনসুলেট করা আছে, মানে লো ভোল্টেজটা তো হাই ভোল্টেজ দিয়ে ঢাকা পড়ে গেছে, ওখানে তো সহজে ঢোকা যাবে না, সহজে যেতে পারবে না। এই জন্য হাই ভোল্টেজ উইন্ডিংয়ে সবসময় ট্যাপ চেঞ্জারটা রাখা হয়। ট্যাপ চেঞ্জারের মেইন কাজ হচ্ছে ট্রান্সফরমারের আউটপুট ভোল্টেজটাকে রেগুলেট করা। কারণ ট্রান্সফরমারে সবসময় লোড এক ধরনের থাকে না, বা এক ধরনের লোডে চলে না। এক ধরনের লোড এখন সন্ধ্যার সময় আসে, দুপুর সময় হয়তো এক ধরনের লোড আছে, মানে লোডের পরিমাণ কম বেশি হয়। যখন লোডের পরিমাণ বেশি হয়ে যায় তখন আউটপুট ভোল্টেজটা ড্রপ করে বেশি, যখন লোডের পরিমাণ কমে যায় সেই ড্রপটা কমে যায়। সেক্ষেত্রে ট্যাপ চেঞ্জারের ইউজটা আছে। ওকে, ডান। আচ্ছা, বুকহোজ রিলে। এই বুকহোজ রিলে হচ্ছে ট্রান্সফরমার প্রোটেকশানের জন্য কাজে লাগায়। আর সেটা কোথায় লাগানো ছিল? এই যে এইখানটায়, এই যে এইখানটায় কনজারভেটর যে ট্যাঙ্ক এবং মেইন যে ট্যাঙ্কের মাঝে লাগানো হয়। সো এটা কি কাজ করে? ট্রান্সফরমারে যখন কোনো কারণে ভিতরে ইন্টারনাল কোনো শর্ট সার্কিট হয়, কোনো ফল্ট হলো, যখন কোনো ফল্ট হবে তখন ট্রান্সফরমারের ভিতরে এক্সট্রা হিট জেনারেট করবে। যখনই এক্সট্রা হিট জেনারেট করবে তখন ওই প্যারাফিনের ভিতরে বা অয়েলের ভিতরে কার্বন মনোক্সাইড, এই ধরনের গ্যাসের মিথেন এর প্রোডাকশান হবে, গ্যাসের প্রোডাকশান হবে। গ্যাসের প্রোডাকশান যখন হবে সেই গ্যাসটা তো এই বুকহোজ রিলের ভিতর দিয়েই যাবে, কিন্তু এই বুকহোজ রিলে ওই গ্যাসটাকে আইডেন্টিফাই করতে পারে যে কী কী ধরনের গ্যাস হচ্ছে বা গ্যাসের প্রেশার কেমন। যখন দেখতে পারে নর্মাল তখন ঠিক আছে, ও কিচ্ছু করে না। যখন দেখে অ্যাবনর্মাল সিচুয়েশান চলে আসছে, আমার প্রয়োজনের থেকে বা যতটুকু আমার ডিজাইন ছিল তার থেকে বেশি চলে আসছে, তখন ও একটা অ্যালার্ম দেয় যে এখন আমার কিন্তু এই এক্সেস গ্যাস তৈরি হচ্ছে। কেন তৈরি হচ্ছে আপনি দেখেন, এটা দেখাবে আমাদের প্যানেল যে থাকবে, ইনডোরের যে প্যানেল থাকবে সেখানেও দেখাবে যে এখন এই ঘটনাটা কি অ্যালার্ম বাজতেছে। কেন বাজতেছে দেখো, যদি মনে হয় কোনো সমস্যা না, অ্যালার্মটা কাট আউট করে অফ করে দাও। হ্যাঁ দেখাবে। আচ্ছা, এরপরে গিয়ে যদি আমি ওটা না করি, যদি এক্সেসিভ হিট হয়েই যায়, তখন ও যে কাজটা করে পুরো লাইনটাকে শাটডাউন করে দেয়, ট্রান্সফরমারটা মানে পুরো লোড থেকে ডিসকানেক্ট করে দেয়। তখন আর ট্রান্সফরমার থেকে কোনো লোড থাকে না। তারপরে কেউ একজন এসে ইন্সপেক্ট না করা পর্যন্ত ওই জিনিসটা ঠিক করা যাবে না, অটো ঠিক করবে না। ওকে, আসে ইন্সপেক্ট করবে, সব কিছু ঠিক থাকলে তারপর আবার ঠিক করবে। বুঝলেন? আচ্ছা, আচ্ছা, ট্রান্সফরমার আমার কত সময় আছে? 9 মিনিট। আচ্ছা, ট্রান্সফরমারের
টাইপ অনেক ধরনের হতে পারে বেসড অন দ্য কোর। কোরটা নর্মালি 3 ধরনের হয়ে থাকে, একটা বলে কোর টাইপ, একটাকে বলে শেল টাইপ, আরেকটা হচ্ছে ওন টাইপ বা স্পাইরাল টাইপ। নর্মালি বড় ট্রান্সফর্মারগুলো স্পাইরাল টাইপের হয়ে থাকে, একটার উপরে আর একটা পেছে। আর কোর টাইপ যেটা আছে, দেখো এর পরেরটাই দেখো, এটা হচ্ছে কোর টাইপ। দুইটা আলাদা আলাদা উইন্ডিং, আলাদা আলাদা লিম্সে পেঁচানো, লিম্স মানে বাহুতে পেঁচানো হয়। ওকে, এই ট্রান্সফর্মারগুলো নর্মালি রেটিংয়ে একটু অল্প, বেশি বড় না, ছোটো ছোটো ট্রান্সফর্মারে এই কাজটা করা হয়। আর শেল টাইপে যে কাজটা, আচ্ছা, শেল টাইপে যে কাজটা করা হয় একই লিম্সের উপরে পেঁচানো হয়, একই লিম্সের উপরে পেঁচানো হয়। আর এখানে যে জিনিসটা দেখানো হয়েছে, ট্রান্সফর্মার যে কোরগুলো থাকে, একটু আগে বললাম না আই, ই অথবা এল শেপে কাটা হয়, এই ধরনের শেপে কেটে আমি ওই কোরটা তৈরি করি। কারণ একবারে তো একদম ডিরেক্ট কোর এরকম তৈরি করা যায় না, সো ওটাকে আমার খুলে তারপরে না লিম্স পেঁচাতে মিলাইতে হয়। সো এর একটা ইয়ে আছে, আমি একটা খুঁজছিলাম, ছোটো একটা ট্রান্সফর্মার খুঁজছিলাম, এটা আসে, আগামী ক্লাসে নিয়ে আসবো, মানে ওর কোরগুলোর কীরকম আছে দেখা যায়। আচ্ছা, আর এখানে যে জিনিসটা দেখানোর চেষ্টা করছে, আমরা নর্মালি ট্রান্সফর্মারের কোরটাকে চেষ্টা করব সিলিন্ড্রিক্যাল শেপে আনার, পিওর সিলিন্ড্রিক্যাল শেপ। যত সিলিন্ড্রিক্যাল শেপে আমি আনবো তত তার কম লাগবে। ওকে, দেখো এই জিনিসটার যে শেপটা আছে তারটা পেঁচাইতে গেলে দেখো এইখানে 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 এবং এইখানে টাচ করে, আর কোথাও টাচ করে না। সো যে পরিমাণ তার লাগে তার থেকে কম তার এটা পেঁচানো যায়। সো সিলিন্ড্রিক্যাল শেপে আনার চেষ্টা করে, যে তারটা সিলিন্ড্রিক্যাল শেপ হলে তারটা ভালো মজবুত করে পেঁচানো যায়। সো যখন মানে খুব ওভারলোডেড হয়, সো ট্রান্সফর্মার যদি দেখুন সাউন্ড হয়, হামিং সাউন্ড, এই সাউন্ডটাও কম হয়, মানে খুব জোরে সোরে পেঁচানো যায় এটাকে। আর যদি এরকম স্কোয়ার শেপের হয় তাহলে খুব বেশি ভালো পেঁচানো যায় না, এবং কোরের যে কয়েলটাও একটু বেশি লাগে। ওকে, এবং সাউন্ড বেশি হয়, ওই ধরনের ট্রান্সফর্মারের সাউন্ড বেশি হয়। নর্মালি লো রেটেড ট্রান্সফর্মারগুলো, মানে অল্প রেটিংয়ের ট্রান্সফর্মারগুলো এই ধরনের শেপে, এই স্কোয়ার শেপে বানানো হয়। স্কোয়ার শেপ অ্যাভেলেবেল, সিলিন্ড্রিক্যাল শেপ অ্যাভেলেবেল না। সিলিন্ড্রিক্যাল শেপ বানাইতে গেলে বিভিন্ন ধাপে ধাপে ওই শিটটাকে কাটা হয়। এই তোমাদের ওই শিট যেগুলো কাটে দেখছো, ওইগুলো দেখেছো? ওইগুলো শিট জোড়া যখন দেয় তখনও দেখেছো? ঠিক আছে, হ্যাঁ এক্স্যাক্টলি, তারপর উপরে ওটা কেউ সামনাসামনি না গেলে বুঝতে পারবে না যে ট্রান্সফর্মার কীভাবে বানায়। সো আমরা চেষ্টা করবো ইন্ডাস্ট্রিয়াল ভিজিট অ্যারেঞ্জ করার জন্য, যদি যাওয়া যায় তাহলে দেখতে পারবে। ওখানে মোটামুটি 1 দিন লাগবে শুধু ওই জায়গাটুকু বুঝতে, বেশি দূর না, 1 সপ্তাহ ছিল। আচ্ছা, কুলিং সিস্টেম আমার ট্রান্সফর্মারের কিছু কিছু জায়গায় ভাগ করে দেওয়া হয়। এটা হচ্ছে অয়েল কুল সিস্টেম, আর একদম ছোটো যেগুলো আছে সেগুলো এয়ার কুল সিস্টেম, ডিরেক্টলি এয়ার কুল সিস্টেম। এটাতে অয়েল দেওয়া হয়। আচ্ছা, ভালো কথা, বোতল যে ট্রান্সফর্মারগুলো আছে আরইবির, ওটাতে পোলে বসানো থাকে। কিছু কিছু জায়গায় দেখবা ওই পোলের উপরে 3টা মাথা আছে, 4টা মাথা নাই কেন আগামী ক্লাসে এসে আমাকে জানাবা। 3টা মাথা আছে। সো নর্মালি প্রাইমারির জন্য 2টা বুশিং থাকার কথা, সেকেন্ডারির জন্য 2টা বুশিং থাকার কথা, কিন্তু এই আরইবির ভদ্রলোকের ট্রান্সফর্মারগুলোতে প্রায় জায়গা দেখবা যে 3টা করে বুশিং আছে, 4টা বুশিং নাই। কারণ এখানে 2টা, এখানে 2টা, তাহলে 4টা বুশিং হবে না, কিন্তু ওদের বুশিং আছে 3টা। কেন 3টা? আগামী ক্লাসে আসার আগে আমাকে একটু জানাবা। আমি শুরুতেই কিন্তু ধরবো ইস অ্যান ইন্ডিভিজুয়াল পার্সনে, যে এই বোতল ট্রান্সফর্মারগুলোতে কেন 3টা করে বুশিং থাকে, 4টা বুশিং থাকে না কেন, তাহলে আরেকটা টার্মিনাল কোথায় গেল, সেই জিনিসটা একটু আমাকে জানাইতে হবে। ওকে, সো 3 MVA মেগাভোল্ট অ্যাম্পিয়ার, 3 MVA এর নিচে আসলে এটা অয়েল ফিল্ড সেলফ কুলড করা হয়। যদি 3 থেকে 15 MVA হয় তাহলে এয়ার ব্লাস্ট টাইপের করা হয়, এয়ার দিয়ে ঠান্ডা করা হয়। যদি তার থেকেও বড় হয় তাহলে কুলিং ট্যাঙ্ক থাকে, কনজারভেটর থাকে, কুলিং সিস্টেম থাকে। সো কুলিং সিস্টেমে সেখানে লিকুইড ফ্লো করায় আমার ট্রান্সফর্মারটাকে ঠান্ডা করা হয়। বড় বড় ট্রান্সফর্মার সেগুলো নর্মাল ট্রান্সফর্মার না, একদম এ ঘর থেকেও বড় হতে পারে সে সমস্ত ট্রান্সফর্মারগুলো। তো কত MVA রেটিং, মানে 15 থেকে 1000 মেগাভোল্ট অ্যাম্পিয়ার পর্যন্ত হতে পারে, মানে হিউজ, মানে দেখলে এমন হবে দৈত্য। হ্যাঁ, আচ্ছা, আমাদের আজকের সময় শেষ। সো আমাদের ট্রান্সফর্মার ওয়ার্কিং প্রিন্সিপাল দেখলাম, ট্রান্সফর্মারের বিভিন্ন কম্পোনেন্টগুলো দেখলাম, কোন কম্পোনেন্টের কী কাজ সেটা দেখলাম। আগামী ক্লাসে এর উপরে একটা ক্লাস টেস্ট হবে। সো ট্রান্সফর্মার ওয়ার্কিং প্রিন্সিপাল আর এর ডিফারেন্ট কম্পোনেন্টস নিয়ে, ঠিক আছে। সো আগামী ক্লাসে অবশ্যই এই স্লাইডটা দিয়ে দিব আজকে আসার সময়,
একটু পড়াশুনো করে আসবা 10 মিনিটের, একদম সিলি জিনিস দিব, তুমি যেটা পারো সেটাই দিব, লিখিত। ওটা আরও ক্লাস টেস্ট নিব, হ্যাঁ হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো, ঠিক আছে? ঠিক আছে, তাহলে আগামী ক্লাসে দেখা হচ্ছে। আগামী ক্লাস টেস্টে, আগামী দিন কিন্তু ক্লাস টেস্ট হচ্ছে, হ্যাঁ।